আপনাকে 2025 সালের আমাদের নববর্ষের আজকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আর আপনি আজকের আপ্যায়নে আমরা মুগ্ধ, আমরা অভিভূত এবং অত্যন্ত আনন্দিত। আপনি প্রভিসি হওয়ার ফলে আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এবং আমাদের এই যে চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে আপনি যথেষ্ট অবদান রাখবেন বলে আমরা আশা করি এবং আমরা আপনার জন্য দোয়া করছি। রাষ্ট্রের কাছে নাগরিকের অন্যতম মৌলিক অধিকার 5টি, সেটি হলো অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার। তো আমার প্রশ্ন হলো, এর মধ্যে স্বাধীনতার 54 বছরের পরে আজকে চিকিৎসা ক্ষেত্রে আমাদের অর্জন কতটুকু বলে আপনি একজন চিকিৎসক হিসেবে মনে করেন? আপনি যদি গ্লোবাল বা বিশ্ব মানদণ্ডে কথা বলি, তাহলে প্রথমত আপনাকে আমি বলবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা র্যাঙ্কিং আছে, যেমন ক্রিকেটের র্যাঙ্কিং থাকে। এই স্বাস্থ্য সেক্টরের আমাদের দেশের এই সার্ভিসের একটা র্যাঙ্কিংয়ে এটি আমি এই কারণে বলছি যে অনেকের ধারণা এই হাসপাতালে প্রতিদিন প্রায় 9 থেকে 10,000 রোগী আসে, আউটডোরে ভর্তি থাকে 3-3,500, আরও সাথে কত মানুষ আসে প্রতিদিনে। তো তাদের চিকিৎসা এবং যতটুকু সর্বোচ্চ সার্ভিস দেওয়া যায় এখানে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। হেলথ সেক্টরের অনেক ধরনের লিমিটেশন আছে, যেগুলো মানুষ মৌলিক অধিকার হিসাবে আরও অনেক ভালো সার্ভিস পাওয়ার কথা ছিল, সেই ইয়েতে অনেকে পাচ্ছে না। যেমন একটি কথা আমি বলবো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক এগিয়ে। এই তথ্যটা অনেকে জানেন না, আবার আপনারা যারা তথ্যের সাথে সম্পৃক্ত আপনারাও সেইটাকে সেইভাবে হয়তো খুঁজে বের করেন না। আমি বলি, এই এখনকার স্ট্যাটাসে বাংলাদেশ যদি 192টা দেশের মধ্যে ধরেন আমরা উন্নত দেশের কথা, আমেরিকার কথা চিন্তা করি, ইউরোপের কথা চিন্তা করি, টপ লেভেলে আছে জার্মানি, মানে সুইজারল্যান্ড, এই দেশগুলো। ইভেন আমেরিকাও কিন্তু টপে নাই, 25-30 এরকম র্যাঙ্কিংয়ে আছে। আচ্ছা, তারপরে দেখবেন পরবর্তীতে এই সাবকন্টিনেন্টের পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই তিনটার কম্প্যারিজন যদি আমরা করি, এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো আছে সিঙ্গাপুর। বাংলাদেশের এর আগে 144তম অবস্থান হচ্ছে চায়না। আচ্ছা, আর 122 আছে হচ্ছে পাকিস্তান। আচ্ছা, আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মনে করেন 126-28 এরকম, আর বাংলাদেশে শুধু 88। মাশাআল্লাহ। এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার র্যাঙ্কিং। র্যাঙ্কিংটা কিভাবে করা হয়েছে? ইনফ্রাস্ট্রাকচার, মানে আমার লজিস্টিক, ম্যান পাওয়ার। আমাদের দেশে যে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যে একটা মডেল হিসাবে যে সার্ভিসের জায়গা আছে, এটা সারা বিশ্বে অনেকভাবেই এটা খুব সমাদৃত হয়েছে। কারণ প্রাইমারি সেক্টরে যে সার্ভিসগুলো পাওয়া দরকার, একটা ঘন বসতিপূর্ণ একটা এলাকায়, সেখানে আপনি সব ধরনের আলট্রা মডার্ন ট্রিটমেন্ট রিস্ক করতে পারবেন না। এখানে অনেক আর্থিক বিষয় থাকে, প্রশাসনিক বিষয় থাকে, কিন্তু বেসিক যে জিনিসটা পাওয়া দরকার সেই জিনিসটা তো একজন মানুষের লাগবে, চিকিৎসা। তো সেই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমি মনে করি আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলেরও উপরে আমরা একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা, আমি মনে করি ভালো চিকিৎসক তৈরি করার জন্য একটি কারখানা। এখান থেকে আমরা যে ভালো চিকিৎসক তৈরি করে দিব, দেশব্যাপী না, শুধু বিশ্বে বহু দেশে আমাদের এখানকার যারা পাশ করে চলে গেছে তারা ভালো চিকিৎসা দিচ্ছেন এবং তাতে মানুষ উপকৃত হচ্ছে। সুতরাং সেই প্রেক্ষাপটে বিবেচনা করলে অন্যান্য সাইডের ডেভেলপমেন্টের তুলনায় হেলথ সেক্টর যে খুব আমরা পিছিয়ে তা না। পাশাপাশি হ্যাঁ, একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসাবে যদি আমরা বলি, সাধারণ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কি এডুকেশন, তার সাথে কিছু রিসার্চ থাকে।
আর আমাদের সবচেয়ে বাল্কিয়েস্ট পোর্শন হচ্ছে সার্ভিস দেওয়া, সার্ভিস। রোগীকে সার্ভিস দেওয়া। এটা কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই সার্ভিস, আমাদের শিক্ষা এবং গবেষণা, এবং এই গবেষণার সাইডটা আমাদের আরো বেশি হওয়া উচিত। এবং এই গবেষণা যত বেশি হবে জি। তত আমাদের চিকিৎসার পদ্ধতি, আমাদের যে যে যন্ত্রপাতি বা যে সমস্ত জিনিসের প্রয়োজনীয়তা রয়েছে একটা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, এগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। মডার্ন ইকুইপমেন্টস, মডার্ন ইকুইপমেন্ট চালানোর জন্য তো সার্ভিস আমরা ওরিয়েন্টেড তো যে সমস্ত বিষয়গুলো, আমরা তো ম্যান পাওয়ার তৈরি করছি, কিন্তু ওইগুলো ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, ওগুলো তো আবার অন্য সেক্টরের কাজ, তাদেরকে সাপোর্ট দেওয়া। গভর্নমেন্টের বিষয় আছে, বিভিন্ন সংস্থার বিষয় আছে। জি। তো সেক্ষেত্রে আমি এই বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্বশীল পদে এসে আমার কাছে মনে হয়েছে যে খুব অনেক জায়গায় অনেক ঘাটতি আছে, ঠিক, তাই বলে খুব হতাশাজনক কিছু না। আপনি খেয়াল করবেন, আমাদের খুব প্রতিবেশী দেশে কিন্তু অনেক রোগীরা চিকিৎসা করতে যেত। এখন আমরা সম্প্রতি একটা চ্যালেঞ্জ ফেস করছি যে আমাদের তাদের সাথে যে কোনোভাবেই হোক আমাদের খুব একটা ভালো যাওয়া আসার সুযোগটা কমে গেছে। কমে যাওয়ার ফলে কি করছে, এই রোগীগুলোকে সব আমরা এই যে আমাদের টারশিয়ারি লেভেলের আমাদের একটা সুপার স্পেশালাইজড হসপিটাল আছে, যেটা কোরিয়ান গভর্নমেন্টের ইয়েতে হয়েছে, ওখানে আমরা সার্ভিস দিয়ে তাদেরকে এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বলেন, তারপরে লিভার ট্রান্সপ্ল্যান্ট বলেন, যেই ওই যে ইনফার্টিলিটি সার্ভিস বলেন, এগুলো সব সার্ভিস আমাদের দেশের লোকজন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার দেখেন, আপনি 6 মাস দেখেন না, আমার কোভিড তো একটা বড় উদাহরণ। আপনি যদি কম্পেয়ার করেন যে করোনাতে বা কোভিডে আমাদের মর্টালিটি রেট কিন্তু অন্য দেশের তুলনায় অনেক কম, আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়ও কম। তো সেই সুবাদে আমাদের সার্ভিসগুলা দিল কারা? এদেশের মানুষ দিয়েছে। তখন তো আপনি সিঙ্গাপুরে যেতে পারেন নাই, তখন তো আপনি পাশের দেশেও যেতে পারেন নাই, সারা পৃথিবী বন্ধ ছিল। তাহলে আমার ঘরের মানুষই কিন্তু এই সার্ভিসগুলো দিয়েছে। এই কথাগুলো আপনাদের আসা উচিত। নিশ্চয়ই আপনারা এগুলো আসতে হবে এই জন্য যে একটু সমস্যা হলে ডাক্তার যদি দেখতে দেরি করে, ইমার্জেন্সি যদি একটু ফেস করতে দেরি হয়, তখন আপনারা সেটাকে অন্যভাবে না, শুধু অনেকে আছে ডাক্তারের উপরে রাগান্বিত হয়ে শারীরিকভাবে ওর তার জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ আচরণ করে। এটা তো ভেরি আনফরচুনেট, এটা বুঝতে হবে। সেই কারণে আমি কথাটা তুললাম। কিন্তু বেলা শেষে তো আমরাই, কাজেই আপনার অসুস্থ হলে জ্বর হোক অথবা আপনার যে কোনো প্রবলেম হোক, আমাদের দেশের মানুষই তো আপনাকে চিকিৎসা দিবে। সুতরাং যারা চিকিৎসা দিবে তাদেরও নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবেগ দরকার আছে জীবনে, আর কেউই চায় না, কোনো ডাক্তার চায় না যে কোনো তার রোগী ক্ষতিগ্রস্ত হোক। মৃত্যু তো অনেক পরের কথা, কিন্তু জীবনের তো অনিবার্য পরিণতি, মৃত্যু আছেই। কার কখন আছে তা তো আমরা জানি না। সুতরাং এই কথাগুলো তো আমি এই জন্য বললাম যে ক্রাইসিস মোমেন্টে আমরা এখন যেটা ফেস করতেছি, এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন আমাদের অনেক রোগীরা বিদেশে যাওয়ার জন্য, ইভেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইসের জন্য কঠিন বিষয়, তারা এনলিস্টেড হয়ে আছে, বিদেশে যেতে পারতেছে না, তাদেরকে কারা চিকিৎসা দিচ্ছে? আমাদের, আপনারা। হ্যাঁ, আমরাই চিকিৎসা দিচ্ছি। তাহলে এদেশে আমরা কেন হতাশ হওয়ার কিছু নাই। আশা করা যায় যে ভবিষ্যতে সব ভালোই হবে। আপনি এখানে একটু উল্লেখ করলেন যে মানে যখন বিপদ হয়, বিপদের সময় আপনারা যে কঠিনভাবে দায়িত্ব নিচ্ছেন, এতে আরো প্র্যাকটিসিংটা আর অভিজ্ঞতাটা আরো বাড়ছে এবং ব্রতী নিচ্ছেন। নিঃসন্দেহে, কারণ চ্যালেঞ্জ, যে কোনো জিনিসেই চ্যালেঞ্জ যদি ফেস করা হয়, তাতে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপমেন্ট, উন্নতি তত বেশি হয়। দারুণ বলেছেন। আপনি নিজে একজন প্রথিত যশা শিক্ষক ও গবেষক। আপনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজেরও আপনি 3বার নির্বাচিত কর্মকর্তা ছিলেন, এবং এই শিক্ষাক্ষেত্রে আমাদের যে অর্জন এবং সার্বিকভাবে আমাদের দেশের যে শিক্ষার যে অবস্থা, তাতে আপনার পরামর্শ কি হবে এবং আমরা কতটুকু অর্জন করছি? আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যে কথাটি আপনি বললেন, শিক্ষার তো শেষ নাই, কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান এর নাম আপনি উল্লেখ করলেন, আমার সৌভাগ্য হয়েছে
সেখানে আমার সন্তানরা শুধু পড়াশোনা করেছে তা না, ওখানকার অভিভাবকদের ভালোবাসায়, এবং আমি ওখানে 3 বার নির্বাচিত গভর্নিং বডির সদস্য এবং ট্রেজারার হিসাবে দীর্ঘকাল কাজ করেছি আমি। এবং সেক্ষেত্রে কাজ করতে যেয়ে আমি যে প্রতিবন্ধকতাগুলো দেখি সেটা হচ্ছে যে আমাদের মূলত কয়েকটি প্রবলেম রয়েছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি কি সমস্যা, এইগুলো আলোচনা করলে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা সেই কথা না গেলেও মৌলিকভাবে আমাদের একটা অধিকার হিসাবে চিন্তা করলে আমাদের শিক্ষার সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু দুর্বলতা। এই প্রতিষ্ঠান যদি সঠিকভাবে চলে, প্রতিষ্ঠান যদি সুন্দরভাবে চলে এবং প্রতিষ্ঠান মান যদি ঠিক থাকে, তাহলে দেখা যায় সেখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে এবং তাদের যে মান হয় সেই মানটা, সার্ভিসটা জাতি কিন্তু পেয়ে যায়। এবং সে কারণে ধরেন ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেমন আমি নিজেই আমি বলি, আমার খুব মানে গর্ব অনুভব হয় যখন আমার কলেজের কথা মনে হয় যে আমি নটর ডেম কলেজের ছাত্র ছিলাম। এবং এইটা কেন হয় যে ওই প্রতিষ্ঠান আমাকে কিছু দিয়েছে। আমার এ যাবৎ এখানে আসার পিছনে এই প্রতিষ্ঠানের অনেক অবদান। তেমনিভাবে আমাদের পরবর্তী জেনারেশন যারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, বা আমার সন্তানেরা যারা যেই ভিকারুন হোসেন স্কুল অ্যান্ড কলেজের কথা বললেন, এখানে লেখাপড়া করে তাদের মেধা, মনন, বুদ্ধিমত্তা দিয়ে এবং তাদের যে অবস্থান তৈরি করেছে, তাতে জাতি তাদের সার্ভিস দিয়ে অবশ্যই উপকৃত হবে। সুতরাং শিক্ষার মূল বিষয় হচ্ছে নিজের মধ্যে যে নিজেকে তৈরি করা, এবং এই তৈরি করার যে ধারণাটা ওই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা মানে শিক্ষকগণ এবং ওখানকার পরিচালনা পর্ষদ এবং ওখানে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তাদেরকে এই কাজগুলো যদি সঠিকভাবে আমরা না করি, এবং সেইটা যদি আমরা ধরেন বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা অন্ধকারে ডুবে আছে। সুতরাং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন আলোকিত মানুষ সৃষ্টি করার জন্য। যথেষ্ট, সত্যি সত্যি যথেষ্ট বলেছেন। কারণ অবকাঠামোগত এবং যদি ওই প্রশিক্ষিত শিক্ষক এবং তার দায়িত্ববোধ না থাকে, তাহলে ওই আলোকিত মানুষ করা সম্ভব নয়। আমরা একটু আমাদের দেশের প্রেক্ষাপটে আসি। আমাদের এখানে জুলাই আগস্টের যে ঘটনা ঘটে গেল, এটার সঙ্গে তুলনা করতে গেলে বিশ্ব জুড়েই কিন্তু অনেক কিছুই ঘটছে। যেমন ধরেন আরব বসন্ত, শ্রীলঙ্কা, নেপালের মতো ঘটনা, এবং মিয়ানমারে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। আবার বাংলাদেশের সম্প্রতি ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটল, আপনি কি এগুলোর মধ্যে কোনো তুলনা খুঁজে পান? কিভাবে তুলনা করবেন? সারা পৃথিবীতে ধরেন একটি শব্দ দিয়ে যদি আমরা বলি যে বৈষম্য একটি শব্দ, এই বৈষম্য কোন ক্ষেত্রে নাই? সর্বক্ষেত্রেই দেখা যায় যে যত আন্দোলন হয়েছে পৃথিবীতে, যত ধরনের পরিবর্তন এসছে, তার পিছনে কিন্তু এই বঞ্চনা, বৈষম্য, যার যেটা প্রাপ্য সেই প্রাপ্যতা থেকে বঞ্চিত হওয়া, যে ব্যক্তি যেখানে থাকার কথা সে ব্যক্তি সেখানে না থাকা, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক ব্যক্তি, যার যেখানে পলিসি মেক করার কথা সেই জায়গায় সেখানে যথোপযুক্ত, যোগ্য, দক্ষ, মেধাসম্পন্ন মানুষ জায়গা মতো জাতির নেতৃত্বে নাই, না থাকা। এই না থাকার ফলে তৈরি হয়েছে কি, গণমানুষের মধ্যে একটা অপ্রাপ্তির, অতৃপ্তির একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং এই ক্ষোভের কারণে যেই ক্ষোভটা বহিঃপ্রকাশটা তৈরি হয়েছে কিন্তু এইসব আন্দোলনের প্রেক্ষাপটে। এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তারই একটি বহিঃপ্রকাশ। শ্রীলঙ্কার কথা বলেন বা বিশ্বের অন্য অন্য আরব বসন্তের কথা বলেন, সবগুলোর প্রেক্ষাপট কিন্তু মূল শব্দ একটাই, সেটা হলো বঞ্চনা। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যখন বঞ্চিত হয়, যখন মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, মানুষ রিয়েক্ট করে,
জি। যখন মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয় তখন মানুষ রিয়েক্ট করে, জি। যখন মানুষ তার সঠিক প্রাপ্য যেটা তার থাকার কথা ছিল সেই জায়গা থেকে যখন বঞ্চিত হয় তখন মানুষ রিয়েক্ট করে। জি। তা আলটিমেটলি পুঞ্জীভূত যে ক্ষোভ, জি। এই পুঞ্জীভূত ক্ষোভ একটা পর্যায়ে এসে বহিঃপ্রকাশ হয়, এবং তারই একটা উদাহরণ হচ্ছে এই জুলাই আগস্টের বহিঃপ্রকাশ। আপনার মূল্যায়নটি যথার্থ, এবং বাংলাদেশের মানুষকে আপনি সেই বৈষম্যের কথাটি বলছেন যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার ছিল, এবং সেই ক্ষোভ থেকে এইটির ঘটনা। তাই আমি এই বাংলাদেশের মানুষ যে এই আমাদের যে একটি উন্নত সমাজ গঠনের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, এমনিভাবেই আপনি কি মনে করেন যে এমন কোনো অভ্যন্তরীণ কারণ রয়েছে যা বারবার এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে? হ্যাঁ, সব কিছুর পিছনেই তো কিছু না কিছু কারণ থাকে। আপনি কি মনে করেন এটা, এই ধরনের? এখন পরস্পরের মধ্যে ধরেন আমাদের কিছু বিষয় আছে, জি, যেমন অসহিষ্ণুতার একটা ভাব আমাদের মধ্যে আছে। জি, আমরা খুব ওভার দি নাইট জি, রাতারাতি সবকিছু চেয়ে যাই, কিন্তু সবকিছু তো রাতারাতি হয় না। একটি গাছ রোপণ করবেন, গাছটা বড় হবে, পরিচর্যা করার সুযোগ দিতে পরিচর্যা হবে। পরিচর্যা করার মতো কিছু সময়ও দিতে হবে, সুযোগও দিতে হবে। গাছটা এক পর্যায়ে যে বড় হয়েছে ফল দিবে। এখন আপনি যদি আজকে গাছ লাগায় কালকেই ফল চান, হ্যাঁ, এইটা কিন্তু আসলে চাওয়াটার মধ্যে কিছু ঘাটতি থাকবে। এটা শোভনীয় না অনেক ক্ষেত্রে। আভ্যন্তরীণ অনেক বিষয় থাকতে পারে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জি, নানান পেশার মানুষের নানান রকমের সমস্যা, এই অসঙ্গতি থাকতে পারে। কিন্তু সবকিছু মিলে যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি, জি, যদি আমার এই মাটির প্রতি আমার ঋণ রয়েছে এইটা মাথায় রাখি, তাহলে আমাদের এই সমস্যাগুলো কোনো সমস্যা না, এবং এগুলোকে ওভারকাম করা বা এগুলোকে সমাধান করা আমাদের জন্য খুব কঠিন কিছু হবে না। কিন্তু যদি আমরা মনে করি যে খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে, হুম, দ্রুত সবকিছু পরিবর্তন আসলে হয় না, সময় লাগে। আপনি কি মনে করেন আমরা যদি চিন্তা করি যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা হয়েছে ওভার দি নাইট, এক সপ্তাহে, 2 সপ্তাহে? না, কেউ না কেউ, somebody was trying to raise the hands, চেষ্টা করেছে, হয় নাই, তারপরে এক পর্যায়ে এসে হয়েছে। তাহলে এই যে প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, অসঙ্গতির প্রতিবাদ, বঞ্চনার প্রতিবাদ, না পাওয়ার বেদনা, সবকিছু মিলে যেটা আসছে, এটা তো ন্যাচারাল। প্রকৃতি তার প্রতিশোধ নিবেই। আমি যদি সঠিক পথে থাকি সেটার যেমন একটা ইম্প্যাক্ট আছে, আর আমি যদি ভুল পথে থাকি তাহলে সেটারও কিন্তু একটা ব্যাড এফেক্ট আছে। ব্যাড ইফেক্ট আছে। সেটা আজ না হোক কাল, কাল না হোক পরশু, সময়ের ব্যবধানে তা প্রকাশিত হবেই। আপনি যথার্থই এটার মূল্যায়ন করেছেন।